হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8। আজকে আমরা আবার পড়ব সায়েন্স চ্যাপ্টার 2 অ্যান্ড নেম অফ দ্য চ্যাপ্টার ইজ মাইক্রো অর্গানিজমস ফ্রেন্ড অ্যান্ড ফো। আজকে আমরা পড়ব চতুর্থ দিন, ডে 4, দ্যাট ইজ পার্ট 4 অফ দিস চ্যাপ্টার, অ্যান্ড উই উইল স্টার্টস ফ্রম নিউ ওয়ার্ডস। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম সায়েন্স বুকসের প্রত্যেক চ্যাপ্টারের পেছনে নিউ ওয়ার্ডস আছে। নিউ ওয়ার্ডস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদেরকে নিউ ওয়ার্ডসগুলি মনে রাখতে হবে। নিউ ওয়ার্ডসগুলো হলো এই চ্যাপ্টারের সবগুলি মেন ওয়ার্ডস, যে চ্যাপ্টারগুলির মিনিং যদি আমরা ভালো করে জেনে নেই, ভালো করে বুঝতে পারি, মনে রাখতে পারি, তখন খুব সহজে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটিকে মনে রাখতে পারবো এবং ডাইজেস্ট করতে পারবো, এবং যে কোনো কোয়েশ্চেন করলে এই চ্যাপ্টার থেকে আমরা তার আনসার দিতে পারবো। এই কারণে আমাদেরকে এখানে 10-15টি নিউ ওয়ার্ডস আছে। সবগুলি নিউ ওয়ার্ডস আমাদেরকে মুখস্থ শিখতে হবে। তাহলে আমরা একবার দেখে নিই আমরা এগুলি সবগুলি মনে রাখতে পারি কিনা, বা আমাদের মনে আছে কিনা। আমরা যখন পড়েছিলাম, আমাদের প্রথম নিউ ওয়ার্ডস হলো এলগি। এলগি আমরা দেখেছিলাম, এলগি স্ট্যাগনেন্ট ওয়াটারে থাকে। এলগি হলো মাইক্রো অর্গানিজম। স্ট্যাগনেন্ট ওয়াটার বলতে অনেকগুলি পুকুর আছে, যে পুকুরের জলগুলিতে জলগুলি প্রায় শুকিয়ে যাচ্ছে, প্রায় শেষ পর্যায়ে পুকুরে যে জলগুলি থাকে, জলগুলি প্রায় সবুজ হয়ে যায়। এই যে সবুজ হয়ে যায়, তার মধ্যে এক ধরনের এলগি জন্ম হয়েছে। এলগি হলো এক ধরনের মাইক্রো অর্গানিজম। আর আবার এই পুকুরের যে কিনারে যে মাটি আছে, শেষে মাটি, এই মাটিগুলো অনেক সময় দেখতে সবুজ রঙের হয়ে যায়। তার মানে এই মাটিগুলোর উপরে কি আছে? এই এলগি আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এলগি কোথায় থাকে। তারপরে আছে 2 নম্বর আছে নিউ ওয়ার্ডস অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স হলো এক ধরনের মেডিসিন, যে ধরনের মেডিসিনগুলো আমরা খেয়ে নিই, আমাদের ভিতরে যখন কোনো মাইক্রো অর্গানিজম আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, এই মাইক্রো অর্গানিজমকে মারার জন্য আমরা অ্যান্টিবায়োটিক মেডিসিন আমরা সাধারণত খাই। অ্যান্টিবায়োটিক মেডিসিন সাধারণত মাইক্রো অর্গানিজম দিয়ে বানানো হয়। যেমন কাঁটা দিয়ে কাঁটা খুলতে হয়, কাঁটা দিয়ে কাঁটা খুলতে হয়। যেমন আমাদের শরীরে অনেক জায়গাতে অনেক সময় অনেক কাঁটা ঢুকে যায়, তখন আমরা একটা কাঁটা দিয়ে কাঁটাটাকে খোলার চেষ্টা করি। তো মাইক্রো অর্গানিজম হলো, এই অ্যান্টিবায়োটিক হলো মাইক্রো অর্গানিজম দিয়ে বানানো হয়, আবার মাইক্রো অর্গানিজমকে মারার জন্য। তাহলে আমরা বুঝে গেছি অ্যান্টিবায়োটিক কোন ধরনের মেডিসিন। তারপর অ্যান্টিবডিস। অ্যান্টিবডিস হলো আমাদের বডির মধ্যে, যাতে সাধারণত যদি কোনো একটি জীবাণু প্রবেশ করে, তাকে মারার জন্য অটোমেটিক আমাদের বডিতে একটি শক্তি থাকে। সেই শক্তিকে বলা হয়েছে অ্যান্টিবডিস। যার বডিতে অ্যান্টিবডিস বেশি আছে, অ্যান্টিবডির পাওয়ার বেশি আছে, তাকে সহজে রোগ জীবাণু আক্রমণ করতে পারে না। তাহলে আমরা বুঝে গিয়েছি অ্যান্টিবডিস কি, আমাদের সবার বডিতেই অ্যান্টিবডিস আছে, এবং আমরা বিভিন্ন মেডিসিন আমরা খাই বা নেই আমাদের অ্যান্টিবডিস বাড়ানোর জন্য। তারপরে ব্যাকটেরিয়া হলো মাইক্রো অর্গানিজম। আমরা সবাই দেখেছিলাম এই অর্গানিজমকে কারো চোখে দেখা যায় না। প্ল্যান্ট বলতে পারো, ব্যাকটেরিয়া একটি প্ল্যান্ট, একটি বড় প্ল্যান্টের যেভাবে লাইফস্টাইল, একটি ব্যাকটেরিয়া এত ছোট একটি প্ল্যান্ট যাকে কালো চোখে দেখতে পাই না, তারও লাইফস্টাইলটা একই ধরনের। এখানে ব্যাকটেরিয়া হলো একটি প্ল্যান্ট। ক্যারিয়ার, কতগুলি অর্গানিজম আছে আমাদের রোগ জীবাণুগুলি একটি শরীর হইতে, অসুস্থ শরীর হইতে সুস্থ মানুষের শরীরে নিয়ে যায়। যেমন মাছি নিয়ে যায়, বিভিন্ন মশায় নিয়ে যায়, মস্কিটো, মাছি, এরকম অনেক ধরনের কীটপতঙ্গ আছে। তারা রোগ জীবাণুগুলি অসুস্থ মানুষের শরীর হইতে সুস্থ মানুষের শরীরে নিয়ে যায়। এই সমস্ত এই অর্গানিজমকে বলা হয়েছে ক্যারিয়ার, তারা ক্যারি করে। তারপর কমিউনিকেবল ডিজিজ, কতগুলা ডিজিজ একজনের শরীর হইতে আরেকজনের শরীরে যেতে পারে, এই ধরনের ডিজিজকে বলা হয়েছে কমিউনিকেবল ডিজিজ। তাহলে আমরা দেখি, তারপরে কি আছে কমিউনিকেবল ডিজিজের পরে আছে ফার্মেন্টেশন। পরে কি আছে ফার্মেন্টেশন। আমরা দেখেছিলাম ফার্মেন্টেশন কিভাবে হয়। আমরা দেখেছিলাম যখন আমরা কোনো একটি চালকে ভিজিয়ে রেখে দিই এবং তার সঙ্গে যখন আমরা ইস্ট মিশিয়ে রাখি, ইস্ট হলো এক ধরনের মাইক্রো অর্গানিজম, যেমন ব্যাকটেরিয়াই বলতে পারো। তো এই ইস্ট যখন মিশিয়ে দিই, তখন কী করে, ইস্টে এগুলিকে ফুলিয়ে বেশি করে দেয়, গামলাটা পুরো ভরে যায়। আমরা যখন এরকম ময়দাকে গুলে রাখি বা চালকে এরকম গুলে রাখি, তার ভিতরে যখন আমরা এই ইস্ট মিশিয়ে দিই, ইস্ট পাউডার, তখন তার মধ্যে ফার্মেন্টেশন হয়। তখন কী হয়, ময়দাগুলির বা আটাগুলির বা
চালের গুঁড়াগুলি ফার্মেন্টেশন হয়। যত বেশি ফার্মেন্টেশন হবে এগুলি দিয়ে যখন আমরা ইডলি বানাবো বা বিভিন্ন জিনিস বানাবো তখন এগুলো ফুলবে বেশি। যত বেশি ফার্মেন্টেশন হবে অত ফুলবে বেশি এবং এগুলো খেতে আমাদের নরম লাগবে, এই কারণে আমরা ফার্মেন্টেশন করি। তারপর ফাঙে ফাঙে আমরা দেখেছিলাম এই আমাদের যে ব্রেডগুলি আমরা খাই, ব্রেডগুলি যখন আমরা ফেলে রেখে দিই 2 দিন 3 দিন পরে আমরা দেখি ব্রেডের মধ্যে অনেক ধরনের রং বেরঙের কালার এসে গেছে। তার মানে এগুলো কি? এগুলো হলো ফাঙ্গি। এই ফাঙ্গের যে স্পোর্সগুলি, ফাঙ্গের যে কণাগুলি বাতাসের সঙ্গে সবসময় থাকে, যখন এই কণাগুলি অল্প জলের সন্ধান পেয়ে যায়, জল অল্প বাতাস পেয়ে যায়, তখন সে বেড়ে যেতে পারে, বংশ বৃদ্ধি করতে পারে, মানে তার এই বংশ বৃদ্ধি হয়, একটি থেকে অনেক করে বেশি বেড়ে যায়। তার আমরা বুঝে গেছি ফাঙ্গে কি। ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া আমাদের দুধকে দই বানাতে সাহায্য করে। ল্যাক্টোব্যাসিলাস হলো একটি ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া আমাদেরকে দুধকে দই বানাতে সাহায্য করে। মাইক্রো অর্গানিজম, যে অর্গানিজমগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই না, আমরা মানুষও একটি অর্গানিজম, গরু ছাগল সবাই অর্গানিজম, জুক ব্যাঙ সাপ সবাই অর্গানিজম, কিন্তু কতগুলো অর্গানিজম আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদের হাই পাওয়ারফুল কম্পাউন্ড মাইক্রোস্কোপ লাগে, তখন আমরা এই অর্গানিজমগুলিকে আমরা বলি মাইক্রো অর্গানিজম। যেমন ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, তারপরে প্রোটোজোয়া, অ্যামিবিয়া, এগুলো হলো মাইক্রো অর্গানিজম। নাইট্রোজেন সাইকেল আমরা দেখেছিলাম আমাদের পৃথিবীতে, আমরা বলতে পারি প্রকৃতির সৃষ্টি বা ভগবানের সৃষ্টি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যতটুকু নাইট্রোজেন ছিল আজকে থেকে কোটি কোটি বছর আগে, হাজার হাজার বছর আগে, এখনো একই পরিমাণে নাইট্রোজেন আছে, কারণ নাইট্রোজেন নষ্ট হয় না, এক জায়গা থেকে আবার এক জায়গাতে চলে যায়। যখন নাইট্রোজেনগুলো আমরা আমরা ব্যবহার করি, আবার এগুলা বের হয়ে যায়, আবার আবার চলে যায় অ্যাটমসফিয়ারে, এই যে সাইকেলটা, এটাকে বলা হয় যে নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেনগুলোকে আমরা দেখেছিলাম বায়ুমণ্ডল থেকে এক ধরনের ব্যাকটেরিয়ায় এগুলো মাটির মধ্যে মিশিয়ে দেয়, মাটি থেকে এই নাইট্রোজেনগুলো চুষে চুষে গাছে গাছে নিয়ে নেয়, প্ল্যান্টে, এই প্ল্যান্টগুলি মরে যায় বা মানুষের প্ল্যান্টগুলি খেয়ে নেয়, তো মরে যাওয়ার পরে প্ল্যান্টগুলি আবার মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে আবার এই মাটির সঙ্গে মিশে যায়, আবার কতগুলি ব্যাকটেরিয়া আবার এগুলোকে আবার বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এই যে জিনিসগুলো বারবার চলতে থাকে, এটাকে বলা হচ্ছে নাইট্রোজেন সাইকেল। তারপর নাইট্রোজেনের ফিক্সেশন। নাইট্রোজেনের ফিক্সেশন কি? ফিক্সেশন বলতে কতগুলি ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলি, যেমন একটা ব্যাকটেরিয়ার নাম বলে দিয়েছে রাইজোবিয়াম। এরকম ব্যাকটেরিয়াগুলি কতগুলি কোনো কোনো জাতের গাছের নিচে মাটি, গাছের যে রুট আছে বা মূল আছে, এই গাছের মূলের মধ্যে জলের মধ্যে এই বাস করে এই ব্যাকটেরিয়াগুলি, তারা নাইট্রোজেনকে ফিক্স করতে পারে অ্যাটমসফিয়ারের মধ্যে, বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেনগুলি আছে তাদেরকে ধরতে পারে, তারা ধরে তাদেরকে কী করে মাটির মধ্যে যে বিভিন্ন আরও জিনিস আছে, জলীয় পদার্থ, এগুলির সঙ্গে মিক্সড করে দিতে পারে। এই এটাকে বলা হচ্ছে নাইট্রোজেনের ফিক্সেশন। পেস্টুরাইজেশন আমরা দেখেছিলাম আমাদের এই কতগুলি দুধ আমরা দেখেছিলাম প্যাকেটে বিক্রি হয়, এই প্যাকেটের মধ্যে যখন দুধগুলি ভরা হয় তখন দুধগুলিকে অল্প গরম করা হয়, অল্প গরম করে হঠাৎ প্যাকেটটি বন্ধ করে দেওয়া হয়। এই যে সিস্টেমটি, এই যে প্রসেসটিকে বলা হয় যে পেস্টুরাইজেশন। এই পেস্টুরাইজেশন করলে কী হয়, মানে অনেক দিন থাকতে পারে, প্যাকেটটি নষ্ট হয় না, 6 মাস থাকে, 1 বছর থাকে, এরকম থাকতে পারে। প্যাথোজেন বলতে রোগ জীবাণু, আমাদের বডির মধ্যে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করে, বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস, এগুলো প্রবেশ করে, এদেরকে বলা হয় প্যাথোজেন, যারা আমাদের বডির ভিতরে প্রবেশ করে আমাদের রোগ সৃষ্টি করতে পারে। এই ধরনের জীবাণুগুলোকে, এই ধরনের অর্গানিজমগুলোকে বলা হয়েছে প্যাথোজেন। তারপর প্যাথোজেনের পরে কি আছে, প্যাথোজেনের পরে দেখে নিই, প্যাথোজেনের পরে আছে প্রিজারভেশন। আমরা দেখেছিলাম ফুডকে আমরা প্রিজারভেশন করি, কারণ ফুডকে ভালো করে রাখতে হবে, নাহলে ফুডগুলি নষ্ট হয়ে যাবে। ফুডগুলিকে ভালো করে রাখাকে বলা হচ্ছে ফুড প্রিজারভেশন। অনেকভাবে আমরা করতে পারি, আমরা দেখেছিলাম ফ্রিজের মধ্যে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি, অনেক ধরনের ফুডকে তেল মিলিয়ে লবণ মিলিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। তারপর প্রোটোজোয়া আমরা দেখেছিলাম মানুষের শরীরে এক ধরনের মাইক্রো অর্গানিজম প্রবেশ করলে অনেক ধরনের রোগ হয়, যেমন ডিসেন্ট্রি হয়, তারপর ডিসেন্ট্রি হয়, তারপর ম্যালেরিয়া হয়। যে সমস্ত মাইক্রো অর্গানিজমের জন্য মানুষের ডিসেন্ট্রি হয় আর ম্যালেরিয়া হয়, এদেরকে বলা হয় প্রোটোজোয়া। ধরে নিতে পারো মস্কিটো প্রোটোজোয়ার ভিতরে পড়েছে। রাইজোবিয়াম একটি উপকারী ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম হলো একটি ব্যাকটেরিয়া
যে ব্যাকটেরিয়া কী করে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে যে এই নাইট্রোজেন আছে তাদেরকে ফিক্স করতে পারে, তাদেরকে ধরতে পারে। তারপর হলো ভ্যাকসিন। ভ্যাকসিনে আমরা দেখেছিলাম, আমরা ভ্যাকসিন অনেক ফর্মেট থাকে, ইঞ্জেকশন ফর্মেট থাকে ভ্যাকসিন, তারপর ড্রপ ফর্মেট থাকে, এগুলো আমরা মানুষে আমরা খাই বা ইঞ্জেকশন নেই। আমরা করোনার ভ্যাকসিন নিয়েছিলাম, বলতে ইঞ্জেকশন, আমাদের বডিতে যে ইঞ্জেকশন নিয়েছি এটাই হলো ভ্যাকসিন। এই এই ভ্যাকসিনটা আমরা নিয়েছি আমাদের শরীরের মধ্যে কতগুলি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। কতগুলি আমরা দেখেছিলাম করোনা একটি ভাইরাস, এই ভাইরাসের যে রোগগুলি সৃষ্টি করে সেই রোগগুলি যাতে না হতে পারে, আমরা এই কারণে আমরা আগেই আমরা ভ্যাকসিন নিয়ে নিয়েছি আমাদের বডির মধ্যে এই করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করার জন্য, যাতে প্রতিরোধ ক্ষমতা আমাদের বডির মধ্যে থাকে, এই কারণে আমরা ভ্যাকসিন নিই। তো ভ্যাকসিন আমরা বিভিন্ন রোগের জন্য ভ্যাকসিন নিই, পোলিওর জন্য নেই, বিভিন্ন পোলিও আছে, এই যক্ষ্মা, কলেরা, অনেক ধরনের রোগের জন্য ভ্যাকসিন নেওয়া হয়। ভাইরাস আমরা দেখেছিলাম এক ধরনের মাইক্রো অর্গানিজম, আমরা সর্দি জ্বর হয়, সর্দি উর্দি, এগুলা ভাইরাসের জন্য হয়। ইস্ট আমরা দেখেছিলাম, আমরা ইস্টের যে পাউডার আমরা মিলিয়েছিলাম এই ফার্মেন্টেশন করার জন্য, গ্রোথ হওয়ার জন্য, এবং ফার্মেন্টেশন হলে ফুলে যায় এবং নরম হয়। তাহলে ছাত্ররা তোমরা সবাই চেষ্টা করবে এই সবগুলি নিউ ওয়ার্ডস তোমরা একসঙ্গে বলতে পারো কি না। তোমরা প্রত্যেকদিন 5টি করে বা 10টি করে শিখলে তারপর একা একা দেখবে সবগুলি ওয়ার্ডের মিনিং তুমি বলতে পারো কি না। যদি সবগুলি ওয়ার্ডের মিনিং তোমরা বলতে পারো তাহলে তোমরা বুঝে যাবে এই এত বড় চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চেন তোমাদেরকে করলে তোমরা তার উত্তর দিতে পারবে। তারপর এখানে আমরা এখন পড়বো হোয়াট ইউ হ্যাভ লার্নড, তোমরা কি শিখেছো। এটি হলো আমাদের সারাংশ, এই সম্পূর্ণ চ্যাপ্টারটি আমরা সারাংশ আমরা দেখে নেব। প্রথমে কি বলা হয়েছে, হোয়াট ইউ হ্যাভ লার্ন, তুমি কি শিখেছো। প্রথমে কি বলা হয়েছে, মাইক্রো অর্গানিজমস আর টু স্মল অ্যান্ড আর নট ভিজিবল টু দি আনএইডেড আই। কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে মাইক্রো অর্গানিজমস আর টু স্মল, টু বলতে মানে খুব ছোট, মাইক্রো অর্গানিজম যেগুলো আছে এগুলো খুব ছোট, অ্যান্ড আর নট ভিজিবল এবং এগুলা দেখা যায় না, টু দ্য আনএইডেড আই। আনএইডেড বলতে আমাদের খালি চোখে আমরা এগুলিকে দেখতে পাই না। দে ক্যান লাইভ ইন অল কাইন্ডস অফ এনভায়রনমেন্ট, তারা যে কোনো এনভায়রনমেন্টে বাস করতে পারে। কতগুলো মাইক্রো অর্গানিজম খুব গরমের মধ্যে বাস করতে পারে, বেঁচে থাকতে পারে। কতগুলো মাইক্রো অর্গানিজম খুব ঠান্ডার মধ্যে বাস করতে পারে। এই কারণে বলা হয়েছে দে ক্যান লাইভ ইন অল কাইন্ডস অফ এনভায়রনমেন্ট রেঞ্জিং ফ্রম আইস কোল্ড ক্লাইমেট টু হট স্প্রিংস। দেখেছো, খুব আইস কোল্ড ক্লাইমেট থেকে খুব হট গরমের জায়গাতে তারা বাস করতে পারে। অ্যান্ড ডিজার্টস, এমনকি মরুভূমিতেও বাস করতে পারে। ডিজার্টস টু মার্শেল্যান্ডস, মার্শেল্যান্ডস বলতে ভিজা ভিজা শেষ শেষে এই সমস্ত জায়গাতে তারা বাস করতে পারে। তারপর দেখে নিই 3 নম্বর কি বলা হয়েছে এখানে, 3 নম্বর কি বলা হয়েছে, microorganisms are found in air, water and in the bodies of plants and animals. মাইক্রো অর্গানিজমগুলি পাওয়া যায় এয়ার, বায়ুর মধ্যে। আমরা দেখেছিলাম এই যে ফাঙ্গাসের যে গোড়াগুলি সবসময় বায়ুর মধ্যে থাকে। সাধারণত বৃষ্টির দিনও তখন কি হয়, তারা বংশবৃদ্ধি করতে পারে বেশি, ফাঙ্গাসের গোড়াগুলি। তোমরা দেখবে খুব গরমের দিনও যদি একটা বাইরে বেড ফেলে রেখে দেও ছাদের উপরে, সহজে দেখবে তার মধ্যে এই ফাঙ্গাসে আক্রমণ করতে পারে না। কিন্তু বৃষ্টির দিনে খুব তাড়াতাড়ি আক্রমণ করতে পারে, কারণ বৃষ্টির দিনে সে জল পেয়ে যায়, জল আর এই বায়ু পেলে খুব সহজে আক্রমণ করতে পারে। মাইক্রো অর্গানিজমগুলো এয়ারের মধ্যে পাওয়া যায়, ওয়াটারের মধ্যে পাওয়া যায়, অ্যান্ড ইন দ্য বডিজ অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, বিভিন্ন প্ল্যান্টের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন অ্যানিমেলের মধ্যে পাওয়া যায়। দে মে বি ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার, তারা হইতে পারে ইউনিসেলুলার বলতে এত ছোট মাত্র একটাই সেল আছে, একটাই কোষ আছে, অর মাল্টিসেলুলার বা একটি থেকে বেশি কোষও থাকে, এরকম আছে মাইক্রো অর্গানিজম। Microorganisms include bacteria, fungi, protozoa and some algae. কি বলা হচ্ছে, মাইক্রো অর্গানিজমস ইনক্লুড ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া অ্যান্ড সাম এলগি, এগুলো হলো মাইক্রো অর্গানিজম। ভাইরাসেসও আছে। দো ডিফারেন্ট ফ্রম দি অ্যাবভ মেনশন লিভিং অর্গানিজমস আর কনসিডার মাইক্রোবস। কি বলা হয়েছে আমরা আরেকবার দেখে নিই।
Microorganisms include bacteria, fungi, protozoa, and some algae. এগুলো কি যে কতগুলো মাইক্রোঅর্গানিজম কথা বলা হয়েছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া, অ্যালগি। ভাইরাসও আছে, এগুলো ছাড়া কি আছে, ভাইরাসও আছে একটা মাইক্রোঅর্গানিজমস। দো ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাবভ মেনশনড লিভিং অর্গানিজমস। উপরে যে চারটা মাইক্রো অর্গানিজম আছে এগুলো থেকে ভাইরাসটা হলো একটু ডিফারেন্ট, আলাদা। আর কনসিডার মাইক্রোবস, এগুলোকে বলা হয়েছে মাইক্রোবস। এই যে ভাইরাসটিকে বলা হচ্ছে এখানে মাইক্রোবস। তারপরে কি আছে দেখে নিই। Viruses are quite different from other microorganisms. আরও অন্যান্য যে মাইক্রোঅর্গানিজম আছে তাদের থেকে ভাইরাসটি হলো একটু আলাদা। They reproduce only inside the host organism. একটি অর্গানিজমের ভিতরে তারা কি করতে পারে, রিপ্রোডিউস করতে পারে, মানে বাড়তে পারে। যে কোনো একটা অর্গানিজমের ভিতরে, একটা মানুষের ভিতরে যদি ভাইরাস চলে যায় বৃষ্টি, এই বৃষ্টি ভাইরাস গিয়ে 20,000 ভাইরাস তৈরি করতে পারবে, কিন্তু অন্যরা এরকম করে না। এই কথা বলা হচ্ছে দে রিপ্রোডিউস অনলি ইনসাইড দ্য হোস্ট অর্গানিজম। হোস্ট অর্গানিজম বলতে যে অর্গানিজমের ভিতরে চলে যায়, যেমন ব্যাকটেরিয়াম, প্ল্যান্ট অর অ্যানিম্যাল সেল। এই যেমন এই কতগুলো অর্গানিজম আছে এগুলোকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াম বা প্ল্যান্ট বা অ্যানিম্যাল সেল, মানুষের ভিতরে যখন এগুলো প্রবেশ করে। Some microorganisms are useful for commercial production of medicines and alcohol. কতগুলো মাইক্রো অর্গানিজম ব্যবসা করার জন্য ব্যবহার করা হয়। Some microorganisms are useful for commercial production, কি কারণে এগুলা ব্যবহার করা হয়, মেডিসিন বানানোর জন্য, অ্যান্ড অ্যালকোহল। আমাদের চ্যাপ্টারের নামই ছিল মাইক্রো অর্গানিজমস ফ্রেন্ড অ্যান্ড ফো। মাইক্রো অর্গানিজমস বন্ধু এবং শত্রু। কতগুলি মাইক্রো অর্গানিজম আমাদের বন্ধু আর কতগুলি আমাদের শত্রু। তারপর এখানে বলা হচ্ছে সাম মাইক্রো অর্গানিজমস ডিকম্পোজ দি অর্গানিক ওয়েস্ট অ্যান্ড ডেড প্ল্যান্টস। কতগুলো মাইক্রো অর্গানিজম কী করতে পারে, ডিকম্পোজ করতে পারে। ডিকম্পোজ বলতে ভাঙতে পারে, ভেঙে টুকরা টুকরা করতে পারে। কাকে করতে পারে, অর্গানিক ওয়েস্ট। অর্গানিক ওয়েস্ট বলতে আমরা ডাস্টবিনের মধ্যে যে ফেলে দিই আমাদের বিভিন্ন সবজির যে বাকলগুলি, ছোলাগুলি ফেলে দিই, এগুলোকে বলা হয়েছে অর্গানিক ওয়েস্ট। অ্যান্ড ডেড প্ল্যান্টস বা মাটিতে যেহেতু একটা গাছ পরে থাকে, মরে যায়, এগুলাকে ডিকম্পোজ করতে পারে। অ্যান্ড অ্যানিম্যাল ইনটু সিম্পল সাবস্টেন্সেস, এবং অনেকগুলি অ্যানিমেলও আছে, অনেকগুলি পশু পাখি মরে যায়, তাদেরকে ডিকম্পোজ করতে পারে। অ্যান্ড ক্লিন আপ দ্য এনভায়রনমেন্ট। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস যে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, মানে ব্যাকটেরিয়া যেগুলি আছে, ব্যাকটেরিয়া এগুলো কী করতে পারে, ডিকম্পোজ করতে পারে। ডিকম্পোজ কাকে করে, কতগুলো অর্গানিক ওয়েস্ট আছে, অর্গানিক ওয়েস্ট ডিকম্পোজ করতে পারে। ডেড প্ল্যান্টকে, কতগুলি ডেড প্ল্যান্টকে, মৃত কতগুলি গাছকে তারা ডিকম্পোজ করতে পারে। অ্যান্ড অ্যানিমেলস, কতগুলি অ্যানিমেলস যেগুলো মরে পচে যায়, যেমন ধরে নেব এই ফরেস্টের মধ্যে অনেকগুলো অ্যানিমেল মরে যায়, তখন মাইক্রো অর্গানিজম তাদেরকে ডিকম্পোজ করে কী করে, মাটিতে মিশিয়ে দেয়, মাটিটাকে আরও উর্বরা শক্তি বাড়িয়ে দেয়, মাটিটাকে ফার্টাইল করে দেয়, মাটির উর্বরতা শক্তি বাড়াতে পারে, মানে ফার্টাইলিটি বাড়াতে পারে। তাহলে আমরা দেখতে পেরেছি যে কোনো মাটির যদি ফার্টাইলিটি বাড়তে লাগে তাহলে মাইক্রো অর্গানিজম অবশ্যই দরকার, কারণ মাইক্রো অর্গানিজম ডিকম্পোজ করতে পারে। পরে কি আছে, প্রোটোজোয়ান্স। প্রোটোজোয়ান্স কজ সিরিয়াস ডিজিজেস লাইক ডিসেন্ট্রি অ্যান্ড ম্যালেরিয়া। এই যে প্রোটোজোয়া যে এক ধরনের মাইক্রো অর্গানিজম, সারা অনেক ধরনের সিরিয়াস ডিজিজ তৈরি করে, কী করে, ডিসেন্ট্রি অ্যান্ড ম্যালেরিয়া, এগুলো খুব খারাপ ডিজিজ। তারপর কি বলা আছে, সাম অফ দ্য মাইক্রো অর্গানিজমস গ্রো অন আওয়ার ফুড অ্যান্ড কজ ফুড পয়জনিং। কতগুলো মাইক্রো অর্গানিজম কী করতে পারে, জন্মগ্রহণ করতে পারে আমাদের ফুডের মধ্যে, মানে বাড়তে পারে যদি আমরা ফুডগুলোকে প্রিজার্ভেশন না করি, ভালো করে ডেকে না রাখি, ভালোভাবে না রাখি। অ্যান্ড কজ ফুড পয়জনিং, তখন কী করে এই ফুডগুলি বিষাক্ত হয়ে যায়, বিষের মতো হয়ে যায়। কারণ বিষের মতো তখনই হবে যখন মাইক্রো অর্গানিজম তার মধ্যে বাস করবে। এই ফুডের মধ্যে যখন মাইক্রো অর্গানিজম বাস করবে এবং বংশ বৃদ্ধি করবে, মানে গ্রো করবে, তখন এই ফুডগুলি বিষাক্ত হয়ে যায়। কারণ এই কথাই বলা হয়েছে সাম অফ দ্য মাইক্রো অর্গানিজমস গ্রো অন আওয়ার ফুড অ্যান্ড কজ ফুড পয়জনিং। তারপর এখানে কি বলা হয়েছে,
some microorganisms reside in the root nodules of leguminous plants. কি বলা হচ্ছে? Some microorganisms reside in the root nodules of leguminous plants. কতগুলো প্ল্যান্ট আমরা কই লেগুমিনাস প্ল্যান্টস, যে প্ল্যান্টসের নিচে যে প্ল্যান্টসগুলির মূলের মধ্যে রুটের মধ্যে এক ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, এই ধরনের প্ল্যান্টকে আমরা বলি লেগুমিনাস প্ল্যান্টস। কোন ধরনের মাইক্রো অর্গানিজমস? যে মাইক্রো অর্গানিজমে কী করে মানে অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। এই ধরনের ব্যাকটেরিয়া যে প্ল্যান্টের নিচে থাকে, এই ধরনের প্ল্যান্টকে আমরা কি বলি লেগুমিনাস প্ল্যান্ট। সয়াবিন প্ল্যান্ট, তারপর বিভিন্ন পালসেস, বিভিন্ন ধরনের ডাল জাতীয় প্ল্যান্ট আছে, এই সমস্ত প্ল্যান্টের নিচে এই ধরনের মাইক্রো অর্গানিজম থাকে, যেমন রাইজোবিয়াম। দে ক্যান ফিক্স নাইট্রোজেন ফ্রম এয়ার, তারা নাইট্রোজেনকে ফিক্স করতে পারে এয়ার হইতে ইনটু সয়েল, এবং সয়েলে মেলে দেয়, অ্যান্ড ইনক্রিজ দ্য সয়েল ফার্টাইলিটি, এবং মাটির উর্বরতা শক্তি বাড়াতে পারে। তার মানে আমরা কি বুঝেছি? কতগুলা মাইক্রো অর্গানিজম আছে, তারা অ্যাটমসফিয়ারের মধ্যে যে নাইট্রোজেন থাকে এগুলিকে ফিক্স করতে পারে, ধরে তারা মাটিতে মিলিয়ে দেয় এবং মাটির উর্বরতা শক্তি বাড়ায়। আর যে প্ল্যান্টের নিচে থাকে এই প্ল্যান্টকে আমরা বলি leguminous plants. Some bacteria present in the soil fix nitrogen from the atmosphere and convert into nitrogenous compound. এখানে এই কথা বলা হয়েছে সাম ব্যাকটেরিয়া, কতগুলো ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন দ্য সয়েল, মাটির মেঝে থাকে, তারা কী করে ফিক্স নাইট্রোজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার হতে তারা নাইট্রোজেনকে ফিক্স করে, মানে অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে ফিক্স করে মানে ধরে ফেলে, কী করে অ্যান্ড কনভার্ট ইন্টু নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড। নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডস বলতে মাটির মধ্যে আরও অনেক কিছু থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, এরকম এই নাইট্রোজেন, ফসফরাস অনেকগুলি থাকে, তার সঙ্গে এই মিলিয়ে দেয় এই ব্যাকটেরিয়ায় মিলে কী করে বিভিন্ন ধরনের কম্পাউন্ড বানায়, মানে বিভিন্ন ধরনের মিক্সচার বানায়। যেমন অ্যামোনিয়া, একটা সারের নাম অ্যামোনিয়া বলতে মাটির মধ্যে এরকম আরও থাকে, হাইড্রোজেন থাকে, হ্যাঁ, অক্সিজেন থাকে, তার সঙ্গে কী করে নাইট্রোজেনকে মিলিয়ে অ্যামোনিয়া বানিয়ে দেয়। আরও অনেক আছে এরকম। তারপর এখানে শেষ আমরা দেখতে পাচ্ছি সার্টেন ব্যাকটেরিয়া কনভার্ট compounds of nitrogen present in the soil into nitrogen gas which is released to the atmosphere. এখানে আবার কতগুলি ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে। সার্টেন ব্যাকটেরিয়া, কতগুলি ব্যাকটেরিয়া আছে কনভার্ট কম্পাউন্ডস অফ নাইট্রোজেন প্রেজেন্ট ইন দ্য সয়েল ইন্টু নাইট্রোজেন গ্যাস। আমরা প্রথমে দেখেছিলাম উপরে আমরা দেখেছিলাম কতগুলি এই ব্যাকটেরিয়া কী করে অ্যাটমসফিয়ারের মধ্যে যে নাইট্রোজেনগুলো আছে তাদেরকে ফিক্স করে ধরে মাটির মধ্যে যে আরও বিভিন্ন ধরনের মিনারেলস আছে তাদের সঙ্গে মিলিয়ে একটা মিক্সচার বানায়, যাকে বলা হয় নাইট্রোজেন কম্পাউন্ড। আবার বলা হয়েছে কতগুলি ব্যাকটেরিয়া আছে তারা যে এই যে বিভিন্ন যে নাইট্রোজেনের যে কম্পাউন্ড আছে তাদেরকে কী করে, তাদেরকে এই certain bacteria convert compounds of nitrogen present in the soil into nitrogen gas. এই যে বিভিন্ন কম্পাউন্ডের মধ্যে যে নাইট্রোজেন আছে, এই কম্পাউন্ড হইতে এই ব্যাকটেরিয়া কী করে নাইট্রোজেনকে সরিয়ে তাকে গ্যাস বানিয়ে ফেলে অ্যান্ড রিলিজ টু দ্য অ্যাটমসফিয়ারে পাঠিয়ে দেয়। আমরা আরেকবার বুঝিনি, আমরা এখানে বুঝেছিলাম যে কতগুলি নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনে কী করে এই নাইট্রোজেনে অ্যাটমসফিয়ারের মধ্যে যে নাইট্রোজেন আছে, উপরে আমরা দেখেছিলাম কতগুলি ব্যাকটেরিয়া আছে মাটির মধ্যে থাকে, এই ব্যাকটেরিয়াগুলো অ্যাটমসফিয়ারের মধ্যে যে নাইট্রোজেন আছে অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে ফিক্স করতে পারে ধরে, তারা মাটির মধ্যে যে বিভিন্ন আরও যে মিনারেলস আছে যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, এরকম অনেক জিনিস থাকে মাটিতে, তাদের সঙ্গে মিলিয়ে কম্পাউন্ড বানায়। এই কম্পাউন্ডগুলি প্ল্যান্টের খুব দরকার, প্ল্যান্টে চুষে নিয়ে নেয়। আবার এখানে দেখা যাচ্ছে কতগুলি নাইট্রোজেন আছে, এই যে প্ল্যান্টে যে এই যে কম্পাউন্ড বানিয়েছিল ব্যাকটেরিয়া উপরে, এই কম্পাউন্ড হইতে নাইট্রোজেনকে সরিয়ে নাইট্রোজেনের গ্যাস বানিয়ে ফেলে এবং অ্যাটমসফিয়ারের মধ্যে আবার পাঠিয়ে দেয়। তাহলে আমরা দেখতে পেরেছি এই ব্যাকটেরিয়া আমাদের নাইট্রোজেনকে
ব্যালেন্স রাখতে অনেক সাহায্য করে, যাতে আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেন কোনো সময় না কমে আবার কোনো সময় না বাড়ে। আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে 100-এর মধ্যে 78% নাইট্রোজেন থাকে। আমাদের বা বায়ুমণ্ডলের মধ্যে যত গ্যাস আছে তার মধ্যে 78% নাইট্রোজেন আর 21% অক্সিজেন, আর 1% থাকে বাকি সব গ্যাস মিলে। তাহলে স্টুডেন্ট, আজকে আমরা ভালো করে বুঝে নিয়েছি, তোমরা দেখবে, চেষ্টা করবে। এই পেজটি অনেক ইম্পর্টেন্ট। এখানে তোমাদের সম্পূর্ণ এই যে পেজটি, এই ছোটো পেজটির মধ্যে সম্পূর্ণ চ্যাপ্টারটি লুকিয়ে আছে। তোমরা এই পেজটি চেষ্টা করবে তোমরা সবগুলি নিউ ওয়ার্ডস একা একা বলতে পারো কিনা এবং শিখতে হবে। আর ডান দিকে তোমাদেরকে এগুলো আবার সারাংশটি শর্টকাট দিয়ে দিয়েছে। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেবো। খুব শীঘ্রই আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। এক মিনিট দেখে নিই।